কম খরচ ও সহজ যোগাযোগের কারণে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরকে প্রাধান্য দিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু প্রতিবেশী দেশটি স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পড়তে শুরু করেছে এর প্রভাব। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে অন্তত ২০ ট্রাক। এছাড়া বেনাপোলে আটকা পড়ে তৈরি পোশাকবাহী ৩৬টি ট্রাক। বসে আছে গাড়ি, আজকে বলছিল ঢোকবে, এখনো ঢোকে না গাড়ি। এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না নেওয়ার কারণে বসে আছে। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 দিন যাবত আসছি এখানে, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, আমাদের থাকায় কষ্ট হচ্ছে। পণ্য সামগ্রী নিয়ে সীমান্তে আটকা থাকা ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। অন্যদিকে যেসব ট্রাক বন্দরে এরই মধ্যে প্রবেশ করেছে, সেগুলোতে থাকা পণ্য আদৌ ভারতে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এলসিগুলা অর্ধেক হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। এগুলো তারা যদি একটা সময় বেঁধে দেয়, তাহলে এই এলসিগুলো সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আর নতুন করে কোনো এলসি হবে না। সেখান থেকে আমরা অনেকটা আর্থিকভাবে রেহাই পাবো আর কি। যে 18 ট্রাকে প্রায় $1.5 লক্ষ, $1,50,000 আমরা হারিয়ে ফেলেছি, দিতে পারিনি। এটা বিরাট লস আমাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসলে রপ্তানির উদ্দেশ্যে যে পণ্যগুলো যাচ্ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সে কারণেই এই গণভোগান্তিটা, অসাবধানতার কারণেই আজকের এই গণভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি এবং প্রচুর ক্ষতির মুখে। এর আগে এপ্রিলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার স্থলবন্দর দিয়ে নতুন ঘোষণায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা। আসিফ খান, টিভিসি নিউজ। প্রায় ৫৪,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা ৪৪,০০০ টিউএস। পাশাপাশি ১৯টি অফডকেও রয়েছে ৮৬,০০০ টিউএস। গত ১৯ দিনের ব্যবধানে ৮,০০০-এর বেশি কন্টেইনার বেড়েছে বন্দরের অভ্যন্তরে। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটেছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হয়নি পণ্য। ভোগান্তিতে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। কন্টেনারগুলো ডেলিভারি হবে, সেই কন্টেনারগুলোরও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের একটি আপনার ড্যামারেজের বিষয় আছে। তো আমদানিকারককে পরিশোধ করতে হয় এবং এর একটি বিরূপ প্রভাব যে কিন্তু আলটিমেট আমাদের যারা ভোক্তা আছে তাদের ঘাড়ে দিয়ে পড়ে। আমরা চাই না আমাদের চট্টগ্রাম বন্দর আপনারা কোনো কন্ডিশন হোক, আমরা সবসময় চাই কন্ডিশন মুক্ত। রাত্রি হয়ে গেলে যেহেতু চট্টগ্রাম পোর্ট থেকে দিনে দিনে মাল নেওয়া যায় না, আজকের দিন দরখাস্ত করতে হবে আগামীকাল মাল নেওয়ার জন্য। চিটাগং পোর্ট একদিনে মাল দিতে পারে না। এখন উল্টা চিটাগং পোর্ট আরও সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ বাড়ায় দিয়েছে, 4 টাইমস। আগে যেটা $48 ছিল, এখন $192। বন্দর কর্তৃপক্ষ বলছে, কিছু অফডকে জটিলতার কারণে পণ্য খালাসে ধীরগতি তৈরি হয়েছে। তো আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স, সেটা আমাদের ধরেন 3,500 থেকে 4,000 টিউজ এভারেজ ডেলিভারি যাচ্ছে। আমাদের লোকজন দিনের ডেলিভারিটা রাত্রে অবধি কষ্ট করে ডেলিভারি দিয়ে যাচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন পরে থাকা পণ্যবাহী ও বিপজ্জনক কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ দেয় এনবিআর। কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গত কয়েকদিনে রাজধানীর আদাবর ও সেন্ট্রাল রোড সহ একাধিক জায়গায় ছিনতাইকারী ও সন্ত্রাসীদের প্রকাশ্য হামলায় হতাহত হয়েছে একাধিক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ভিডিও ঘুরে বেড়ানোয় নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজধানীবাসী। জনমনে আতঙ্ক তৈরি হওয়ায় এসব ঘটনা রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি। চিত্রটা দেখি আইনশৃঙ্খলার, তাতে খুব বেশি অ্যালার্মিং হওয়ার কিছু নেই এবং বর্তমান যে অবস্থা সেটাকে আমরা বলতে পারি স্থিতিশীল আছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের যত পদ্ধতি আছে সেগুলো আমরা ব্যবহার করছি। দিন দিন এই অবস্থার উন্নতি হবে। এদিকে গেল 13ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা শাহরিয়ার আলম সাম্য।
মামলাটি ডিবিতে স্থানান্তরের পর দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। 3 জনকে 6 দিনের রিমান্ডে আনা হয়েছে। বর্তমানে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। আমরা মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আশা করি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং মামলার ঘটনার সাথে যারা জড়িত বাকি যারা আছে তাদেরকেও আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে সাম্য হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলেও শাহবাগে রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে ছাত্রদল। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে সারি সারি ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ড ভ্যান। প্রায় 99% ভারতের তৈরি নতুন যানবাহন। ব্যবহারকারীদের অভিযোগ, নতুন হলেও এসব যানবাহন তাদের জন্য বোঝা। ইন্ডিয়ান গাড়ি যেরকম দাম কম, এটা হলো আমার গরিব মারার কল। সেগুলো না আমরা ভুগতে আছি জনগণ। টাকা দিয়ে আমরা কিস্তি দিয়া 4 লাখ 5 লাখ দিয়া কিস্তি দিয়ে একদিন চলাইতাম পারি, একদিন চলে। আগের সরকার পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভালো মানের রিকন্ডিশন গাড়ি আমদানিতে বসায় চড়া শুল্ক, যে কারণে উন্নত মানের বাণিজ্যিক গাড়ির দাম বেড়ে হয় আকাশ ছোঁয়া। সে সুযোগে অপেক্ষাকৃত সস্তা গাড়ির দখলে যায় সড়ক। এই আকিস গাড়ি বাইর করছে, এগুলা বাজে গাড়ি, আমাদের টাকা নষ্ট করার জন্য গাড়ি, দেশের সম্পদ নষ্ট হয়। এগুলো নতুন ইনটেক গাড়ি আসলো 4-5 বছর পরে আবার কাজ করা লাগে। একই অবস্থা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেও। পরিবেশ বান্ধব গান গেয়ে নিম্নমানের সস্তা গাড়ি আমদানিতে দেওয়া হয় নানা সুযোগ। অভিযোগ আছে এসব গাড়ির দাম কম দেখিয়ে দেয়া হয়েছে বিপুল রাজস্ব ফাঁকিও। দেখা যাচ্ছে চায়নাতে দাম আছে $25,000, এখানে দেখাচ্ছে মাত্র $9,000 কি $9,700। একদিকে তারা শুল্ককর ফাঁকি দিচ্ছে, আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। এ অবস্থায় আসছে বাজেটে নীতি বৈষম্যের অবসান চান আমদানিকারকরা। সেই মাইক্রোবাসটা যেটা 10 থেকে 15 আসন বিশিষ্ট, সেটার উপরে সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে, এটা তুলে দেওয়ার কথা বলেছি। আমাদের লোকেরা খুব পছন্দ করে জাপানি গাড়ি, পিকআপ, হালকা গাড়ি, ভ্যান, এগুলো বয়স সময় উঠে দিয়ে বাজার দরে সেগুলোকে অ্যাসেসমেন্ট করে দিলে আমাদের দেশের বিরাট বেনিফিট হতো। বিশ্লেষকরাও বলছেন নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উচিত জনগণের সুবিধাকে আগে প্রাধান্য দেয়া। 2 টাকার লাভ করতে গিয়ে আমাদের দেশের যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দেশকে আর্টিফিশিয়ালি এরকম এখানে প্রেফারেন্স দেওয়ার জন্য কোনো দরকার নেই। ক্রেতারাই ডিসাইড করবে তাদের বাজেট অনুযায়ী, কোয়ালিটির উপর বা ওয়ার্ড অফ মাউথের উপর তারা ডিসাইড করবে। সো গভর্নমেন্টের পলিসি হওয়া উচিত লং রানে। আমদানিকারকরা বলছেন নীতি বৈষম্য দূর হলে রিকন্ডিশন গাড়ি আমদানি থেকে প্রায় 7,000 কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার, আর ব্যবহারকারীরা পাবেন কম দামে মানসম্মত গাড়ি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিনোদন জগতের কয়েকজন তারকা আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। অনেকে প্রার্থী হতে চাইলেও পাননি মনোনয়ন, তবে প্রচারে অংশ নেন আরও অনেকে। নৌকা নিয়ে লড়েন আসাদুজ্জামান নূর, সঙ্গীতশিল্পী মমতাজ বেগম, চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া নৌকার মাঝি হতে না পেরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 24-এর অভ্যুত্থানের পর আওয়ামীপন্থী অনেক শিল্পী গা ঢাকা দিয়েছেন। এর মধ্যে মমতাজ বেগম, শমী কায়সার, নুসরাত ফারিয়া সিদ্দিক সহ কেউ কেউ হয়েছেন গ্রেপ্তার। এছাড়া সম্প্রতি 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা মামলা হয়েছে। মামলায় আসামি সুবর্ণা মুস্তফা, নুসরাত ফারিয়া, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, নিপুণ, অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন সহ 17 জন। এছাড়া স্বৈরাচারের দোসরদের তালিকায় রয়েছেন অরুণা বিশ্বাস, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার, কুসুম শিকদার সহ অর্ধশত তারকা। সম্প্রতি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুকে সোচ্চার থাকলেও রেহাই পাননি। তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয় অভ্যুত্থানের সময় তিনি দেশের বাইরে ছিলেন। তার গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। অবশ্য কারাভোগের একদিন পর জামিনে মুক্তি পান তিনি। যে রাজনীতির ধারা ওরা 15 বছর ধরে দেখছে বা 1971 সাল থেকে দেখে আসতেছে, ওরা ওই রাজনীতির ধারাটাকে ফলো করতেছে। তিশা বা নুসরাত ফারিয়া কাউকেই আসলে ধরার আগে যথাযুক্ত আসলে কোনো অভিযোগ ছাড়া আসলে ধরা উচিত না। একজন শিল্পীর প্রতি সরকারের প্রশাসনিক অনুশাসনকে বৈষম্যহীন রাখার দাবি কারো কারো। ছাত্রলীগের নেতাকর্মীদের যেরকম বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি, অভিনেতা অভিনেত্রীরা দোষ করে থাকে, তাদেরকেও বিচারের মধ্যে নেওয়া হোক। হাসিনার চরিত্রে অভিনয় করেছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে মোস্তফা সরোয়ার ফারুকের যে স্ত্রী তিশা, তাকেও তো গ্রেফতার করা উচিত।
রাঘব বোয়ালরা পালিয়ে গেলেও ভিত্তিহীন মামলায় কাউকে গ্রেপ্তার করা সঠিক মনে করেন না পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন। রাঘব বোয়ালরা পালিয়ে গেল, তো সেটা ধরতে পারলো না। নিরীহ শিল্পী অ্যারেস্ট হচ্ছে বিমানবন্দর থেকে, তাদের তো বাড়ি থেকেও গ্রেপ্তার করতে পারতো। অনৈতিকভাবে অযৌক্তিকভাবে কোনো শিল্পীকে হয়রানি করা উচিত না। যথাযথ আইনি প্রক্রিয়ায় সব বিচার হচ্ছে বলে দাবি পুলিশের। আমাদের কোনো নির্দিষ্ট পেশা বা ব্যক্তি বা কোনো গোষ্ঠী তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযান বা এরকম কিছু নয়। মামলা অ্যাভয়েড করার জন্য আত্মগোপনে রয়েছেন বা দেশ ত্যাগের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বৈষম্যহীন বিচার ব্যবস্থা এবং সুস্থ রাজনীতির চেতনায় দেশ ও সংস্কৃতি এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার কর্মসূচিতে হামলায় নিহত হন কলেজ ছাত্র সরওয়ার জাহান সহ ৮ জন। এ ঘটনায় সরওয়ারের মা বিবি কুলসুম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেপ্তার করে। তার মধ্যে আব্দুর রহিম হৃদয় হত্যায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে জবানবন্দি দেন। গত মঙ্গলবার পুলিশ এই মামলায় জবানবন্দিতে নাম থাকা জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজাহান সাজু, সাবেক কাউন্সিলর খালেদ খান এবং ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। তবে বিচারক আবেদন নামঞ্জুর করেন। এমন আদেশে হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন বাদী ও ছাত্র আন্দোলনকারীরা। ফেনীতে যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করেছে তার মধ্যে অন্যতম উস্কানিদাতা হচ্ছে শাহজাহান সাজু। সেই গণহত্যাকারীদের পক্ষে আজ আদালত অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা ইন্টারিম সরকারের কাছে আবেদন জানাই তারা যেন এদিকে সুদৃষ্টি দেয়। বিচারকের আদেশ বিস্মিত করেছে বাদীপক্ষের আইনজীবীকেও। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের কোনো শুনানির কথা তোয়াক্কা না করে একতরফাভাবে তদন্তকারী কর্মকর্তার সুনির্দিষ্ট আবেদনকে নাকচ করেন। আমরা ন্যায় বিচার নিয়ে শঙ্কিত, কারণ ফ্যাসিস্ট চলে গিয়েছে কিন্তু ফ্যাসিস্টের ব্যাপারটা এখনো রয়ে গেছে। তবে শাহজাহান সাজুর পক্ষের আইনজীবী বলছেন, সরওয়ার হত্যার সাথে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। আমি চাই এদেশে ফ্যাসিস্টের বিচার হোক, কিন্তু শাহজাহান সাজু সে ফ্যাসিস্ট হিসাবে তার কোনো সম্পৃক্ততা ছিল বলে আমার জানা নাই। ছাত্র জনতা হত্যায় জড়িত প্রত্যেক আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সারা বছর কেনাবেচা চলে নাটোরের চকবৈদ্যনাথের চামড়ার বাজারে। তবে ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে কোরবানির ঈদ। দেশের প্রায় অর্ধেক জেলার কাঁচা চামড়া আসে এখানে। বাৎসরিক মোট চামড়ার অর্ধেক সংগ্রহ হয় কোরবানির ঈদে। শেখ হাসিনা সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙে ঘুরে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা। আবারও সিন্ডিকেটের কবলে পড়েছে চামড়ার বাজার। এক সপ্তাহ আগেও যে লবণের দাম ছিল 700 টাকা বস্তা, এখন 1050 থেকে 1100 টাকা হয়ে দাঁড়িয়েছে সেটি। লবণ সিন্ডিকেট আল্লাহরাই কিছু করছে নাকি সিন্ডিকেট করছে কিনা এটা আমরা আশঙ্কা করছি। আমরা সরকারের কাছে চাই এই সিন্ডিকেট যেন না করে এর জন্য ব্যবস্থা নিক। লবণের চড়া দামের সাথে এবার যোগ হচ্ছে গরুর চামড়ায় নতুন ল্যাম্পি স্কিন ভাইরাস আতঙ্ক। যেখানে লবণ উৎপাদন করা হয় সেখান থেকেই লবণের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানালেন লবণ ব্যবসায়ীরা। 5-7 দিনের মধ্যে লবণের বাজার প্রত্যেক বস্তাতে 300 টাকা পায়। বস্তায় চিরাঙ্গের মহাজনেরা এটার দাম বেশি কম বেশি করছে, আমরা এটা বুঝতে পারবো। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি সহায়তা পেলে সকল বাধা কাটিয়ে এবছর চামড়ার একটি ভালো ব্যবসা করতে পারবেন তারা। ব্রাজিল এবং রাশিয়া, স্পেন, ইটালি এইদিকে যদি ওনারা একটু বিশেষ করে যদি আলাপ আলোচনা করে তাহলে চামড়ার দাম প্রচুর দাম বেড়ে যাবে। এবছর নাটোরে ছাগল, গরু, মহিষ মিলিয়ে অন্তত 18 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে এই দ্বীপে ছুটে যান লাখো পর্যটক। পর্যটকের আনাগোনা ও প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ফলে 2024 সাল থেকে দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করার পাশাপাশি স্থানীয়দের জন্য আরোপ করা হয় নানা বিধিনিষেধ। এতে পর্যটন নির্ভর দ্বীপবাসীর জীবন জীবিকা পড়ে গভীর সংকটে।
10,500-এর বেশি মানুষের বসবাসের দ্বীপে এখন বন্ধ হোটেল, কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এতে কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে অনেকে। যখন সাগরে বেশি ইলিশ মাছ, বিভিন্ন মাছ আমরা আহরণ করি, তখনই একটি বন্ধ। কারেন্ট বিল বেশি আর এখানে লোকজন নেই, এই জন্য আমাদের ইনকাম কম। আগামী সিজনটা যেন 6 মাস দিতে পারে এরকম একটা যেন ব্যবস্থা আবেদন জানাই আমরা। জনপ্রতিনিধিরা বলছেন, পর্যটক সীমিতকরণের পাশাপাশি সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন অধিকাংশ দ্বীপবাসী। টুরিস্ট বন্ধ না করে টুরিস্ট আগের মতো ওপেন করে আমাদের দ্বীপবাসীকে বাঁচার জন্য, মানুষকে বাঁচার জন্য সহায়তা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরিতে নানা কর্মতৎপরতার কথা জানান জেলা প্রশাসক। নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। দ্রুততম সময়ে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে মানুষ এই দ্বীপ ছেড়ে যেতে বাধ্য হবে বলে মত সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। চীন থেকে চায়ের প্রচলন শুরু খ্রিস্টপূর্ব 2037-এর দিকে। তৎকালীন চৈনিক ঔষধ ও উদ্ভিদ গবেষক সম্রাট শিন নং চা পাতা ভেজানো গরম পানি পান করে সতেজতা অনুভব করতেন। কিংবদন্তি আছে সেই থেকে পানীয় হিসেবে চায়ের প্রচলন। বাংলাদেশে চায়ের চাষ শুরু ব্রিটিশদের হাত ধরে 1857 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। সময়ের পরিক্রমায় এদেশের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় এই পানীয়টি। ধীরে ধীরে যেমন লাভজনক শিল্প হিসেবে এর প্রসার ঘটে, তেমনি চা পানের ব্যাপ্তিও শৈল্পিক মাত্রায় রূপ নেয়। প্রতিটি ঘরেই অন্তত 1-2 বার চায়ের কাপে ধোঁয়া ছড়ায়। আথিতেও তাই জুড়ি নেই চায়ের। মার সাথে যখন সন্ধ্যার সময় চা নিয়ে বসে বিস্কুটটা ভিজিয়ে খেতে ভালো লাগে আমার। বেশি জাল হলে চাটা টেস্ট হয় বেশি, তারপর পরিমাণ মতো দুধ চিনি দিলেই একদম চা হয়ে যায়। কম করে হলে 3 কাপ খাওয়া হয়। এই যে আমি আমার ফ্যামিলি নিয়েও প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর একবার খাই। চায়ের পুষ্টিগুণও অনন্য। পাড়ার অলিগলি থেকে ডাকসাইটে রেস্তোরাঁ, সবখানেই পানীয়টির চাহিদা তুঙ্গে। আমি নিজেও তো চা পাগলা, অবশ্যই চা খাই, খুব বেশি চা খাই আমি। বন্ধু বান্ধব, এই যে আমার ফ্রেন্ড সাথে তো আড্ডা দেই। মূলত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও পার্বত্য চট্টগ্রামের টিলা পাহাড়ি ভূমিতে চায়ের চাষাবাদ হয়। তবে এখন তা ছড়িয়ে পড়েছে সমতলেও। চা এখন এদেশের অর্থনৈতিক ভিত্তির অন্যতম চালিকা শক্তি। প্রোডাকশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আমরা কেবলমাত্র একটা টি ওয়ার্কশপ ডেভেলপ করতে পারছি, বাট সেখানে এখন ইনস্ট্রুমেন্ট সহ আমরা গবেষণা পুরোদমে শুরু করতে পারিনি। এক্ষেত্রে আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে আরও অধিক বিনিয়োগ করলে আমরা টি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং টি প্রোডাকশনের জন্য যে সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে চা প্রোডাকশনে আরও অবদান রাখতে পারতাম। সময়ের সাথে বহুমাত্রিক উদ্ভাবনীতে বাড়ছে দেশে চায়ের উৎপাদন ও বিপণন, যা আশার আলো দেখাচ্ছে দেশের অর্থনীতিতে। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে চা শিল্প যতটা ভূমিকা রাখছে, দিনের পর দিন দেশের পর্যটন শিল্পেও চা শিল্পের অবদান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেট অঞ্চলের প্রায় প্রতিটি চা বাগানই যেন এক একটি মনোরম প্রাকৃতিক স্পট। এখানে দেশ বিদেশের দর্শনার্থীরা আসছেন। এমন গুরুত্বপূর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে এবং এর বিকাশে কেবল মালিক পক্ষই নয়, সরকার এবং শ্রমিক পক্ষ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রঙিন আলোর ঝলকানির মধ্যে নানা রঙের আর নানা ঢঙের পোশাকে একদল পোষা প্রাণী। প্রিয় কুকুরটির গায়ে হাল ফ্যাশনের ব্লেজার কিংবা গাউন বা চোখে বাহারি সানগ্লাস সেটে দেওয়া হয়েছে। কোনো কোনো কুকুরের মাথায় আবার বাঁধা হয়েছে ঝুঁটি। স্থানীয় সময় সোমবার এমনই চমকপ্রদ ফ্যাশন শো হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। শুধু বর্ণিল পোশাক নয়, পোষা প্রাণীদের গায়ের লোম থেকে শুরু করে মাথার চুলও ছিল বিশেষ কায়দায় কাটা।
জনপ্রিয় বিশ্ব তারকা ডায়ানা রোজ, রিহানা, বিলি আইলিশ কিংবা লেডি গাগার অনুকরণে কুকুরদের পোশাক দেখা যায় আয়োজনে। ডায়ানা রোসের বিখ্যাত সাদা পোশাকটি আমার খুব পছন্দ হয়েছিল। তার অনুকরণে আমার কুকুরটির জন্য সাদা গাউন বানিয়েছি। ওকে খুব মানিয়েছে, কি বলেন? ফ্যাশন শোতে অংশগ্রহণ করা কুকুরেরা শুধু ক্যাটওয়াকই করেনি, নানা রকম খেলাধুলা করে মাতিয়ে রাখে দর্শকদের। কুকুরদের কোলে নিয়ে র্যাম্পে হাঁটেন মডেলরা। এই বিশেষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে দেখা যায় দর্শকদের। পেট গালা থেকে সংগ্রহ করা অর্থ বরাদ্দ করা হয় নিউ ইয়র্কের মিউজিয়াম অব ডগ এর জন্য। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।